জীবন যখন গধূলি বেলা, জীবন যখন গধূলি বেলা, একা একা খোঁজে ফেরে আপনজন, থাকে না কেউ কেন হায়, পাশেতে তখন পাশেতে তখন পাশেতে তখন ভাই পাশেতে তখন, জীবন যখন গধূলি বেলায় একা একা খোঁজে ফেরে আপনজন। বড় বাড়ি আছে, দামি দামি গাড়ি আছে, আছে সুখী গৃহকোণ। বড় বড় বাড়ি আছে, দামি দামি গাড়ি আছে, আছে সুখী গৃহকোণ। সব আছে তো গুণে মানুষের মন, সব আছে তো গুণে মানুষের মন, হায় মানুষের মন মানুষের মন। জীবন যখন গধূলি বেলায় একা একা খোঁজে ফেরে আপন। কি গো, চুপ করে আছো কেন? তুমি কিছু বলো। কি বলবো? আজ তোমাকে বলতেই হবে তোমার জীবনের গল্প। আমার জীবনে আছেটাই বাকি, বলার মতো আমার কিচ্ছু নেই। কোনো কিছুই কি বলার নেই? তুমি এত উদাস, এত চুপচাপ কেন? সবসময় কি এত চিন্তা করো? জানি তোমার এখানে ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে। তুমি সবসময় বাড়ির কথা ভাবো, আজও আমাদের আপন করে নিতে পারোনি। কে বলল তোমরা আমার আপন নও? তোমরা ছাড়া আমার আছেটাই বাকি। আর তাছাড়া এখানে আমার ভালোই লাগে। এখানে কেউই ভালো থাকে না, পেছনে সবকিছু ফেলে তবেই এখানে আসে। এ জীবন বড় কষ্টের, বড় যন্ত্রণার। আসলে জানো কল্যাণী, মেয়েদের জীবন খড়কুটোর মতোই মূল্যহীন। ওদের জন্ম হয় এক মাটিতে আর মৃত্যু হয় আরেক মাটিতে। ছোটবেলা বাবা মায়ের অধীনে, বিয়ের পর স্বামীর অধীনে, তারপর সন্তানের অধীনে, সবশেষে এই বৃদ্ধাশ্রম। সত্যি গো, মেয়েদের জীবনটা একটা পুতুল খেলার মতন। ঠিকই বলেছ, মেয়েদের জীবনটা পুতুল খেলাই বটে। কত অন্যায়, কত অবিচার আমি মুখ বুজে সহ্য করেছি। সেই সব দিনের কথা ভাবলে আমার কান্না পায়। আমারও একটা মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, কত স্মৃতি, কত চেনা মুখ, কত কান্না জড়ানো দিন। কল্যাণী, দেখছো না পড়ছি? সে তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বলতো, মেয়েদের এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, সেই তো নিজের সংসারে গিয়ে সে হাতা খুন্তি নাড়তে হবে। এ বাড়িতে আর কদিন? সমীর ঘরে পড়ছে, ওকে দুধটা দিয়ে আয়। মা, তুমি বলেছিলে না আজ পায়েস করবে? ওরে,
মেয়েদের তো এত লোভ ভালো নয়। হ্যাঁ, দুধ, দই, ছানা সব কিছু ছেলেদের জন্য। ছেলেরা কত পরিশ্রম করে, মেয়েদের ওসব না খেলেও চলবে। কেন, মেয়েরা কি মানুষ না? হ্যাঁ, সেই ভাগ্য যদি করতিস তাহলে তো ছেলে হয়েই জন্ম নিতিস। জানিস, মেয়েদের সংসারে সব কিছু দিয়ে যেতে হয়। মেয়েরা জন্ম নেয় একটা জায়গায়, আর ওদের জীবন গড়ে অন্য সংসারে। এই রে, ডালটা বোধহয় ধরে গেল রে। তুই তাড়াতাড়ি সমীরকে দুধটা দে, আমি যাই। সুমন, আমি আশা করেছিলাম তুমি ফার্স্ট হবে। তোমার পেছনে 3টে টিউটর, অনেক টাকা খরচ হয়েছে, সেখানে বলে কিনা থার্ড। ভেরি ব্যাড। না মানে বাবা, অঙ্কে নাম্বারটা একটু কম হয়ে গেছে। কম হবে কেন? তুমি কি জানো না যে ফার্স্ট না হতে পারলে জয়েন্ট টেন্ডার্সে চান্স পাওয়া যায় না? তবুও তো থার্ড হয়েছে। শোন, এবার না আরো ভালো করে পড়াশোনা করবি। হ্যাঁ শোনো, আমি বলছিলাম কি যে একটা না অঙ্কের ভালো মাস্টারমশাই রাখো, দেখবে এবার সুমন ফার্স্ট হবেই হবে। বাবা, আমার রেজাল্ট। বাহ, খুব ভালো। বাবা, তুমি খুশি হয়েছো তো? মেয়েদের এত পড়ার কি দরকার? ঘরের কাজ করতে হবে না নাকি? মা, আমি ফার্স্ট হয়েছি, অথচ আমার টিচারও ছিল না, আর তোমরা সব বই কিনে দিতেও পারোনি। সত্যি সত্যিও ফার্স্ট হয়েছে। না না, এবার ওর পড়ার দিকে আমাদের নজর দিতেই হবে। একে মা মনসা, তার ওপর ধূপের ধুনো। আরে বাবা, মেয়েদের পেছনে এত পয়সা খরচ কেন বাপু? হ্যাঁ, পাস করে তো পরের ঘরে চলেই যাবে, তোমার কি কোনো উপকারে লাগবে? ভস্যে ঘৃণা ঢেলে ওই ছেলেটার পেছনে ভালো ভালো মাস্টার মশাই দাও। সমীর, তুই হাত মুখ ধুয়ে ঘরে যা, আর তুমি এখানে দাঁড়িয়ে থেকো না, যাও টোস্ট আর ডিমের অমলেট করে দাও গিয়ে। চল চল, খিদে পেয়েছে। শোনো, আমি বলছি, দেখবে ও বিয়ে পরীক্ষায় আরো ভালো রেজাল্ট করবে। শোনো, ওসব কথা না ভেবে না ওর বিয়ের কথা চিন্তা করো। ওকে তো পরের ঘরে যেতেই হবে নাকি? তাই বলে এত তাড়াতাড়ি? আরে বাবা, সময় থাকতেই চেষ্টা করতে হয়। শোনো না, তুমি বলছিলে না যে ভবানীপুরে তোমার এক কোন বন্ধুর ছেলে আছে? দেখো না ওনাদের সাথে কথা বলে, যদি ওনারা রাজি হয়। ঠিক আছে। না না মা, আমার রেজাল্ট এত ভালো হয়েছে, আমি পড়াশোনা করব, আমি বিয়ে করতে পারবো না। সে কি রে, তোর বাবা তো ভবানীপুরে সুমনদের বাড়িতে গেছে তোর বিয়ের কথা পাকা করতে। দেখ, তোকে দেখে না ওদের খুব পছন্দ হয়েছে। বিয়ে বলে কথা, এখন ভালোই ভালোই যদি বিয়েটা মিটে যায় তাহলে আমরা কন্যাদায় থেকে মুক্ত হব রে। মা, আমি তোমাদের কাছে বোঝা হয়ে থাকবো না, আমি পড়াশোনা করব, আমি চাকরি করব। এই শোন, সব মেয়েদের পরের ঘরে যেতে হয়। আমি বলছি তুই বিয়ে কর, দেখবি সুখী হবি। আমি কারোর অধীনে থাকতে পারবো না এভাবে। কল্যাণীর মা, আগামী 17ই ফাল্গুন ওরা বিয়ের দিন ঠিক করেছে। দেখো, হাতে কিন্তু সময় আর নেই। অফিস থেকে কোঅপারেটিভ আর ওই প্রভিডেন্ট ফান্ড থেকে লোন নিয়ে যেভাবেই হোক কিন্তু এই শুভ কাজটাকে তাড়াতাড়ি শুরু করতে হবে। বাবা, তুমি এত ধার দেনা করে আমার বিয়ে দিচ্ছ, সে জায়গায় তুমি সেখান থেকে কিছুটা কামাই দিয়ে দাও না আমার পড়াশোনার জন্য। আমি পড়াশোনা করব, চাকরি করব, তারপর তোমার টাকা তোমায় ফিরিয়ে দেব। নাই বা দিলে আমার বিয়ে। শুনলে তো, এত কাণ্ডের পর মেয়ের এই কথা। কি বলছিস মা?
কন্যা দেয় মহাদায়। ভালো ছেলে পাওয়া কত মুশকিল, সেখানে সুমন আমাদের কত ভালো ছেলে। দেখ মা, তুই বিয়ের পরে নিজের ঘরে গিয়ে দেখবি খুব সুখে থাকবি। মেয়েদের তো বাবার বাড়িটা নিজের ঘর নাই রে। তোকে ভালোই ভালোই পাত্রস্থ করতে পারলে আমরা ঋণ মুক্ত হব। যদি বোঝা হয়ে যায় তোমাদের কাছে, তাহলে দাও না আমায় তাড়িয়ে। দেখি নতুন মাটিতে নতুন ভাবে বাঁচতে পারি কিনা। সত্যি বলছিস? হ্যাঁ রে, বাবা মা ঠিক করে ফেলেছে, আমার বিয়ে দেবেই। তুই এইচএসে এত ভালো রেজাল্ট করলি, আর পড়াশোনা করবি না? আর পড়াশোনা, মেয়েদের কোনো কিছু করারই স্বাধীনতা নেই। শোন কল্যাণী, তোর মা বাবা যদি তোকে পড়াশোনাটা করতো বিয়ে না দিয়ে, তাহলে মানে তুই নিজের পায়ে দাঁড়াতে পারতিস। আমিও তো তাই চেয়েছিলাম, কিন্তু সবই ভাগ্য। আমি হেরে গেলাম রে। কল্যাণী, ওই রে, কোথায় গেলি সব? কল্যাণী, বিনয় সব আরে বড় মামা, হ্যাঁ? মা, ও মা, আরে দেখে যাও না কে এসেছে, দেখে যাও। তাও বড় মামা, হ্যাঁ? কোথা থেকে ঘুরে এলে? আরে দাদা, হ্যাঁ? তুমি? আরে ভাগ্নির বিয়ে বলে কথা, আমি না এসে পারি? খবরটা পেয়ে একেবারে হাওয়ার বেগে উড়ে এসে তোর বাড়ি। দাদা, হ্যাঁ? তুমি খবরটা কোথা থেকে পেলে? বংশী বাড়ুজ্জি, বিনয়ের কলি। আমি ভারত ভ্রমণ করছি, আর ও আমাকে মথুরাপুরে হঠাৎ দেখে বলে, আরে গোপীনাথ দাদা, তুমি এখানে? তোমার ভাগ্নির বিয়ে? ব্যাস, যেই শোনা একেবারে হাওয়ার গতিতে এসে হাজির। আরে দাদার গলা পাচ্ছি। আরে দাদা, হ্যাঁ, কখন এলেন? আরে এই মাত্র। বিনয়, ওই সানায়ের সুর আর প্রজাপতির ডানা, বুঝলে তো? এ মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে পৌঁছে। সত্যি বড় মামা, তুমি একটুও বদলাওনি, একদম আগের মতো আছো। হ্যাঁ, তুই ঠিক আমাকে চিনেছিস। হাজার হোক ভাগ্নে বলে কথা। যাক দাদা, হ্যাঁ? বলুন আপনার এই ভারত ভ্রমণ কেমন হলো? আর ভারত ভ্রমণ, ব্যাচেলর মানুষ, বুঝলে তো? যখন মন চায় তখন এদিক ওদিক ঘুরে বেড়ায়। তা সে কই, যার বিয়ে? আর বলবেন না, সে তো ঘরে মুখ বুজে কাঁদছে। কেন? হ্যাঁ দাদা, দুদিন ধরে ওর ঘরে ও মুখ বুজে বসে আছে। সে কি, এ তো সাংঘাতিক কাণ্ড। মা, অমন করে কাঁদতে নেই মা, ওতে তো অসুস্থ হয়ে পড়বি। মেয়েদের সুস্থতা অসুস্থতার কোনো মূল্য নেই, মেয়েদের জীবনটাই মূল্যহীন। ছি মা, অমন করে ভাবতে নেই। মেয়েদেরও মূল্যবোধ আছে, ওরা কখনোই মূল্যহীন নয় মা। তোমার মতো কতজন মেয়েদের ব্যথা বুঝতে পারে, কতজন বলে তোমার মতো কথা। না রে মা, তবুও বলছি, সব বাবা মায়েরই দায়িত্ব থাকে মেয়েকে পাত্রস্থ করা। সব বাবা মাই তার মেয়েকে সুপ্রাপ্তস্থ করে দায়িত্বমুক্ত হতে চায় মা। ঠিক বলেছ, মেয়েরা শুধুমাত্রই বাবা মার কাছে বোঝা, বাবা মার দায়। মা কল্যাণী, মামা, আমাদের কোনো স্বপ্ন নেই, আমাদের স্বপ্ন দেখাটা অপরাধ। না রে মা, আমি বলছি, তুই দেখবি এখন থেকে তোর স্বামীর ঘর তোর নিজের ঘর হয়ে যাবে রে। মেয়েদের কোনো ঘর থাকে না, কিন্তু ঘর বাঁধার স্বপ্ন দেখে। আমরা শুধুই খড়কুটো, আবর্জনার মতো জ্বালানির কাজে লাগি। তারপর একদিন সুমনের সাথে আমার বিয়ে হলো।
আমি অন্য বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখলাম শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির মধ্যে কোনো তফাৎ নেই। সব জায়গায় মেয়েরা লাঞ্ছিতা, অবহেলিতা। শাশুড়ির গঞ্জনা, শ্বশুরের তাচ্ছিল্য, কত কিছুই না সহ্য করতে হলো এই একটা জীবনে। তারপর একদিন মা হলাম, স্বামী রিটায়ার করলো, বড় খোকাকে বিয়েও দিলাম। তারপর শুরু হলো অন্য এক জীবন। নাও, কল্যাণী, ভাবছিলাম দেখতে দেখতে 25টা বছর পার হয়ে গেল। বুঝতে পারলে, চাকরির থেকে রিটায়ার করবার পর বুঝলাম আমি একটা বাতিল জীবে পরিণত হয়েছি। হ্যাঁ, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল। অমূল কমল বড় হলো, অমূলের বিয়েও দিলাম। হ্যাঁ, এখন তো তোমার আবার ভিন্ন পরিচয়। এই যে ছিলে বৌমা, হলে শাশুড়ি। ওই যে কি যেন একটা কথা আছে না, শাস ভি কবি বহুতি। শোনো, আজ ফেরার পথে বাবার ওখানে হয়ে এসো, বুঝেছো তো? আমি একদম সময় পাবো না, কাজ আছে স্কুলে। আর শোনো, ওই বাবার ওষুধ আর মায়ের জ্বরদানি তো বলো না। ওকে, তোমার কোনো টেনশন করতে হবে না, সমস্ত কিছু করে দিয়ে আসবো। হ্যাঁ বাবা, আমি বেরোলাম। মা, আসি। হ্যাঁ মা, আমার আজ স্কুল কমিটির মিটিং আছে, ফিরতে দেরি হবে। ওরও তো ফিরতে রাত হবে। তাই একটা কাজ করুন, আমাদের জন্য চিকেন স্যুপটা ভালো করে বানিয়ে রাখুন। ওটাই তো খাবো আমরা এসে। নিজের হাতে বানাবেন, কাজের মাসির হাতে বা ছেড়ে দেবেন না। আচ্ছা ঠিক আছে মা। ঠিক আছে। ও, আমার ঘরে ওই জামা কাপড়গুলো রইলো, দয়া করে লন্ড্রিতে দিয়ে দেবেন। চলি। একই স্বর্গে গেলেও ধান ভানে। তোমার দেখছি কোনোদিন আর ছুটি মিলবে না। বাপের সংসারে এতদিন পর্যন্ত খেটে এসছো, আর এখন স্বামীর সংসারে জোয়াল বইছো। আমি তো এখন অসহায়। এরপর তোমার ছেলে বউয়ের খিদমত করতে হচ্ছে। আমার অবর্তমানে তোমার যে কি হবে কে জানে। এসব কি বলছো? এটাই তো বাঙালি মেয়েদের জীবন। সংসারের সেবা করাই তো আমাদের কাজ। রিটায়ার করবার পর বই হচ্ছে একমাত্র সম্বল। সেদিন যেন রঘুবংশ কাব্যটা পড়ছিলাম, তাতে কি লেখা আছে, উৎপাটিত পুনরোপিত ধানের চারা বীজতলা সমেত উপড়ে ফেলে অন্য কোনো কর্ষিত জমিতে যদি লাগানো যায়, সেখানে ধান শস্য উৎপন্ন হয়। এইসব তো সবাই জানে, এর জন্য আবার বই পড়তে হয় নাকি? না না, তা নয়। আমার কি মনে হয় জানো, এরপরই ঘটে আজকের সমাজের আসল ঘটনাটা। ওমা, সেটা আবার কি? শোনো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। দেখো, ধান হলো, চাষি কি করলো, ফসলটা কেটে ঘরে তুললো। কিন্তু যে গাছটাতে ওই ফসলটা ফললো, সেই গাছটাকে, অর্থাৎ কিনা ওই খড় বিচুলিগুলোকে চরম অবজ্ঞা ভরে এক কোণে ছুঁড়ে ফেলে দিল। অর্থাৎ কিনা
বাতিল করলো। খড় বিচুলি তবু অন্য কাজে লাগে, আর মানুষ? ঠিকই বলেছ। এই সংসারে যাদেরকে এত পরিশ্রম দিয়ে গড়লে, যাদেরকে এত কষ্ট করে মানুষ করলে, আজকে ভয় হয় কি জানো? তারাই না আমাদেরকে ওই খড়কুটোর মতন দূরে সরিয়ে দেয়। ওহ, তোমার যত সব আজগুবি কথা। আরে বাবা, নিজের ছেলে ছেলের বউয়ের সংসার, ওটা তো আমাদেরও সংসার। দিন বদলেছে কল্যাণী। একদিন মায়ের কথায় তোমাকে আমি পড়তে দিইনি, কিন্তু আজ পেরেছ। তোমার বৌমাকে বাধা দিতে পারোনি, কারণ সে আজ স্বাধীন, হয়তো বা স্বার্থপর। আমার বড় ভয় হয় কল্যাণী। মাঝে মধ্যে ভাবি, প্রেশারটা এত বেড়েছে, যদি আমার কোনো অঘটন ঘটে যায় তখন তোমার কি হবে? থামো তো, রিটায়ার করার পর দেখছি তোমার এসব ভাবনা বেড়ে গেছে। আজকের দিনে সমাজে মানুষের মানসিকতায় বদলে গেছে। আর আমার কি মনে হয় জানো? আমার মনে হয় এই পালা বদলে প্রথম শিকার হবে এই মহিলারা। সকালবেলা গঙ্গা দর্শন করলে পবিত্র পবিত্র লাগে, মনটা কিরকম হালকা হয়ে যায়। এটা তুমি ঠিক বলেছো। গঙ্গার সঙ্গে মানুষের হৃদয়ের একটা সম্পর্ক আছে। দাঁড়াও 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 দাঁড়াও, এই যে দাঁড়াও। সকালবেলা উঠে গঙ্গার জল স্পর্শ করলে সব মলিনতা ঘুচে যায়। বলো, পতিত পাবনী গঙ্গে মুক্ত করো মা সব গ্লানি, হে মা মুক্ত করো, হে মা জননী মুক্ত করো। মনীষ কিরম কবিতার মতো করে কথাগুলো উচ্চারণ করলো। করবেই তো, ও তো কবি। কলেজ জীবনে কবিতা লিখে কত ললনার হৃদয় যে চুরি করেছে তার কোনো পরিসংখ্যানই নেই। বটে। আর নিজে ফুটবল মাঠের গোলকিপার, মাঠের বাইরে কত সুন্দরীকে গোল খাইয়েছে, তার হিসেবটা কে দেবে? হ্যাঁ, তোমার পেটে পেটে যে এত বিদ্যে ছিল সে তো জানা ছিল না মিস্টার বিদ্যেধর। কি ব্যাপার সুমন স্যার, তোমার মৌন কেন? কি ব্যাপার, মৌনব্রত পালন করছো বুঝি? না না ভাইয়া, কোনো ব্রতব্রতই নয়, ভাবছি আর কি। ভাবছো? কি ভাবছো? ভাবছি গঙ্গার মতো এত কিছু ধরে রাখার ক্ষমতা যদি মানুষের থাকতো, তাহলে কোনো দুঃখ যন্ত্রণা মানুষকে আর বিচলিত করতে পারতো না। মানুষ বড় একা। আজকাল এই তথ্য প্রযুক্তির যুগেও মানুষ বড় একা। আর দেখো, মানুষের হৃদয়গুলো কেমন মেশিন হয়ে গেছে। এসব তুমি কি বলছো সুমন স্যার? কি ব্যাপার? এমন সুন্দর দক্ষিণা বাতাস, তার মধ্যে চৈতি হাওয়া। হ্যাঁ, সময়টাই এরকম। সুমন স্যার, তোমার ছোট ছেলে কমলের এবার ফাইনাল ইয়ার না? হ্যাঁ। চাকরি বাকরির কিছু হলো? ওই হয়ে যাবে, প্রচেষ্টা চলছে আর কি। তবে আর ভাবনা কি, সবই তো ঠিকঠাক চলছে। হয়তো হয়তো মানে হয়তো আবার কি, বড় ছেলে চাকরি করছে, বৌমা স্কুল টিচার, ছোটর হয়ে যাবে। তোমার সমস্যাটা ঠিক কোথায়? আমার সমস্যাটা হচ্ছে আমার বড় ছেলের বউ সীমাকে নিয়ে। ওর মুখোশটা খুলে গেছে, আর এমন অবস্থা যে সব জেনে শুনে বুঝে
আমি কিচ্ছু করতে পারছি না, একেবারে ঠুটো জগন্নাথ হয়ে বসে রয়েছি। কি রে, কলেজ থেকে তাড়াতাড়ি চলে এলি? একটা সুখবর আছে মা। তাই নাকি? কলেজ ক্যাম্পাসে কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে একটা কোম্পানি আমাদের ইন্টারভিউ নিয়েছিল, আর রেজাল্ট বেরোতেই ওরা আমাকে চাকরির অফার দিয়েছে বাবা। তাই নাকি? জানো বাবা, ওদের কোম্পানিতে জয়েন করতে পারলে থাকার বাংলো, গাড়ি, অন্য সব সুবিধা আছে। এছাড়া প্রথমে ওরা 15,000 টাকা করে মাইনে দেবে, 3 মাস চাকরি করার পরে 20,000 টাকা মাইনে দেবে। বাহ, এ তো ভালো অফার। হ্যাঁ বাবা, তাই ভাবছিলাম অফারটা নিয়েই। তাহলে তুই ব্যাঙ্গালোর চলে যাবি? হ্যাঁ মা, এখানে তো ভালো সুযোগ নেই। এছাড়া ব্যাঙ্গালোরের ভালো সুনাম আছে, ওখান থেকে আমি বিদেশেও চাকরি পেতে পারি। তুই বাড়ি ছেড়ে এত দূর চলে যাবি, এদিকে তোর বাবার শরীরটাও তো ভালো নেই রে। দাদা বৌদি রয়েছে, তুমিও রয়েছো। না না রে, না রে, শোন, তোকে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না, বুঝতে পারলি? তুই এক কাজ কর, তুই আজকেই ব্যাঙ্গালোরে চিঠি করে দে, বুঝতে পারলি? আর আজই রিজার্ভেশনের ব্যবস্থা কর। আরে আমার জন্য কিচ্ছু ভাবতে হবে না, আমি খুব ভালো আছি, বুঝতে পারলি? আর এত বড় সুযোগ বারবার আসে না। তাহলে আসি বাবা। হ্যাঁ, তুই এত বড় সুযোগ, বুঝলি, এত বড় সুযোগ সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, এসো এসো, ভালো থেকো। আরে থাক 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 থাক। তাহলে আসি বাবা। হ্যাঁ, এসো এসো, আর মাঝে মধ্যে ফোন করে আমাদের খোঁজ খবরটা নিও। নিশ্চয়ই বাবা। শোন, ঠিক সময় খাওয়া দাওয়া করবি, শরীরের প্রতি লক্ষ্য রাখিস। ঠিকই, আসছি দাদা, মা বাবাকে একটু দেখিস। আয়, আর ওখানে পৌঁছেই আমাদেরকে ফোন করে জানিয়ে দিস। ঠিক আছে, চল, ট্রেনে লেট হয়ে যাচ্ছে। বাবা, আমিও আসি, আমার আবার অফিসের একটু তাড়া আছে। হ্যাঁ, আমাকেও যেতে হবে একটু মনমনে স্কুলে, গার্জিয়ান কল আছে। সে কি গার্জিয়ান কল? কিছু করেছে নিশ্চয়ই, যা লাই দিচ্ছেন আজকাল। আসি বাবা। তোমরা সাবধানে থেকো, আসি। শেষ সম্বলটাও তো চলে গেল দূরে। জানি না, আজকাল আমার বড্ড একা লাগে। আর একা? সবই ভবিতব্য কল্যাণী, সবই ভবিতব্য। কি ভাবছো? কথা বলছো না যে? কথা বলার কিছু আছে যে বলবো। তোমার কি হয়েছে বলো তো? তাহলে তোমার ভাষাতেই বলি, আমি এখন ডিপ্রেশনে ভুগছি। সীমা, সীমা, তাহলে তোমার ছোট ছেলের ভবিষ্যৎ নিশ্চিত হয়ে গেল। হ্যাঁ, তোমার আর চিন্তার কোনো কারণ নেই। চিন্তা নেই মানে? বরং বলো যে চিন্তা আরো বেড়ে গেল। মানে এত বড় চাকরি তবুও? হ্যাঁ, কল্যাণী তো এখন থেকে দুশ্চিন্তা শুরু করে দিয়েছে। এই বুঝি কমল আমাদের থেকে আলাদা হয়ে গেল। আরে না না, মায়েরা একটু বেশি ভাবে।
ওই নিয়ে তোমার চিন্তার কোনো কারণ নেই। তবু চিন্তার কারণ আছে ভাইয়া। মাঝে মধ্যে বড্ড খারাপ লাগে, বড় একা লাগে। বার্ধক্য বার্ধক্য লোককে বিচ্ছিন্ন করে দেয়, একা করে দেয়। ঠিক বলেছ। মাথাটা খুব ধরে গেছে। সীমা, আমাকে এক কাপ চা করে দাও তো। মাকে কি বলো? আবার এক কাপ চায়ের জন্য মা কেন? তুমি তো আছো, একটু চা দাও না। তুমি যেরকম অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরেছো, আমিও কিন্তু তেমনি স্কুল থেকে টায়ার্ড হয়ে ফিরেছি। মা কিচেনে আছে, মাকে গিয়ে বলো। আমি জানি মা কিচেনে আছে, মাকে একা হাতে সমস্ত দায়িত্ব পালন করতে হয়। তুমি এক কাপ চাও করে দিতে পারবে না আমাকে? আমি কি বসে বসে খাই? আমি সে কথা বলিনি সীমা। তাহলে কি বলতে চাইছো তুমি? এক কাপ চায়ের জন্য যদি এত অশান্তি হয়, আমার দরকার নেই চা খাবার। কি হলো, তুমি এখনো বই পড়ছো? বই পড়া ছাড়া আমার আর কি কাজ আছে বলো? অনেক রাত হয়ে গেছে, চলো খাবে চলো। অমল ফিরেছে? হ্যাঁ ফিরেছে। এসো, আমি ভাত বাড়ছি। হ্যাঁ বাড়ো, আমি আসছি, চলো। বাবা, তুমি তোমার ওষুধগুলো ঠিক মতো খাচ্ছ তো? হ্যাঁ ওষুধ? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক মতন খাচ্ছি। তোর বাবা একদম নিয়ম করে ওষুধপত্র খায় না। না না বাবা, এটা তো উচিত নয়। তোমার বয়স হচ্ছে, ঠিক মতো ওষুধ খাওয়া উচিত, এরকম অনিয়ম করা উচিত নয়। আর অনিয়ম? এই শুনলি তো কথা ছিরি? কি ব্যাপার বৌমা, তুই তো একদম ঠিক করে খাচ্ছ না। কি হয়েছেটা কি? শরীর টরীর খারাপ হয়নি তো? না তেমন কিছু না। তবে খাচ্ছ না কেন? আপনি যা আজকাল রান্না বান্না করছেন, মুখে দেওয়া যাচ্ছে না। বৌমা, রান্নার দায়িত্বটা যখন নিয়েছেন তখন সেটা ভালো করে করা উচিত না? সীমা। বৌমা, তুমিও তো আজকাল রান্নাটা করতে পারো। আফটার অল ওর তো বয়স হয়েছে নাকি? বাবা, আমি সারাদিন ঘরে বসে থাকি না যে রান্না করব। আমাকে অনেক কাজ করতে হয়, সেটা আপনারা বোঝা উচিত। আমি সব বুঝি বৌমা, আমি সব বুঝি। তুমি আজকাল আমাদের বোঝা বলে মনে করো। আমি অন্ধ নই বৌমা, আমি সব দেখতে পাই। আহ, কি হচ্ছেটা কি? চুপ করো। না করলে নি, আমি আর চুপ করে থাকবো না। আর কেন বা চুপ করে থাকবো? মানুষ মানুষ বুড়ো হলে কি বাতিল হয়ে যায়, না বোবা হয়ে যায়? বাবা প্লিজ। আমি আপনাদের বোঝা মনে করি? বলুন। দোহাই তোমার বৌমা, তুমি চুপ করো। লক্ষ্মী শোনা, তুমি চুপ করো। আপনাদের যে বোঝা মনে করে আপনাদের ছোট ছেলে কমল, সেটাও ক্যারিয়ারের নাম করে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তুমি চুপ করবে সীমা? এনাফ ইজ এনাফ।
আরে তুমি কোথায় যাচ্ছ? শোন শোন, কি রে, খাবি না? তুমি আমার বাড়িতে বসে আমাকেই ধমকাচ্ছ? এই তোমার শিক্ষা, এই তোমার রুচি? ছি ছি। দেখলে তো ক্যারিয়ার কেমন করে করতে হয়? মানে? বুঝলে না? না, তুমি ভালো করে না বুঝিয়ে বললে কি করে বুঝবো বলো? তোমার ভাই কমল যেই একটা ভালো চাকরি পেল, অমনি বাপ মার দায়িত্ব ছেড়ে শটান কেটে পড়ল। তুমি ব্যাপারটা এইভাবে দেখছো কেন? আচ্ছা দেখো, ভালো অফার তো সবসময় পাওয়া যায় না, যায় কি? ও যদি ওটা অ্যাকসেপ্ট করেই নেয়। আসলে কমল চিরকালই খুব ভালো পড়াশোনা, ভালো রেজাল্ট করছে, তো ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তুমি এর মধ্যে অন্যায় কি দেখছো বলো তো? অন্যতা শুধু তোমার বেলায়। তুমি তোমায় বলেছিলে তুমি একবার বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছিলে, তখন তোমার বাবা মা, বিশেষ করে তোমার মা, তোমায় যেতে দেননি। ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা দেখো সীমা, আমি কখনোই কমলের মতো ভালো স্টুডেন্ট নই, অত ব্রিলিয়েন্ট নই। তাছাড়া আমি খুব ভালো চাকরি করছি, আমার প্রমোশন হচ্ছে। তুমি একটা গভর্নমেন্ট স্কুলে ভালো টিচার, তোমার কত প্রশংসা চতুর্দিকে। আমরা তো খুব ভালো আছি, উই আর হ্যাপি এনাফ। স্বপ্নটাকে না একটু বড় করে দেখতে শেখো। নিজের চোখ দুটোকে না খোলো। সারা জীবন তুমি একই পজিশনে থাকবে? পজিশন? ওহো, তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। ওই যে সুনীল বসু, উনি ফোন করেছিলেন, তোমার সাথে কি একটা জরুরি কথা বলতে চায়। আমাকে ডিটেলসে কিছু বললেন না। তাই? সুনীলদা ওই তো গত সপ্তাহে আমাদের স্কুল মিটিং এ এসেছিলেন। ফোনে কি সব নির্বাচন বলছিলেন, তোমাকে বোধহয় দলে চান। ভোটের ব্যাপারেই বোধহয় কোনো কথা। কি আবল তাবল বকছো তুমি? ওই দেখো, আবল তাবল নয়, সত্যি বলছি। তুমি তো ভালো পজিশন সবসময় চাও। আমাদের পাড়ার অত বড় নেতা সুনীল বসু, উনার নেক নজরে যখন একবার পড়েছ, তোমার বরাত তো ফিরবেই, পজিশনও পাবে। নাও, ওষুধটা খেয়ে নাও তো। না কল্যাণী, আজ আর ঘুম আসবে না আমার। তোমার ওই ঘুমের ওষুধে আমার ঘুম আসবে না। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমার ঘুম চলে গেছে কল্যাণী। সারাটা জীবন আমি তোমাকে ঠকিয়ে গেছি। কষ্ট ছাড়া, অপমান ছাড়া, অন্ধকার ভবিষ্যৎ ছাড়া আমি তোমাকে আর কিচ্ছু দিতে পারিনি কল্যাণী। কল্যাণী, পারলে তুমি আমাকে ক্ষমা করো কল্যাণী, পারলে তুমি আমাকে ক্ষমা করো কল্যাণী। কি বলছো তুমি? এই কথা শোনাও যে আমার পাপ। তুমি আমার আরাধ্য দেবতা, তুমি আমাকে অপরাধী করো না, অপরাধী করো না কল্যাণী। সুমনবাবু, আপনাকে একটু সাবধানে থাকতে হবে, ফুর্তিতে থাকতে হবে, টেনশন ফ্রি হতে হবে,
বুঝতে তো পাচ্ছেন ওনার প্রেশারটা একটু বেড়েছে। আজকে কেমন দেখলেন? আজকে একটু প্রেশারটা বেড়েছে, যে কোনো মুহূর্তে একটা কিছু হতে পারে। এই একই কথা ডাক্তারবাবু আমি রোজ বলি, কিন্তু কে কার কথা শোনে? উনি তো ওনার মতো দুশ্চিন্তা করেই যাচ্ছেন। আসলে কি ডাক্তারবাবু, মানুষ বুড়ো হয়ে গেলে না বড় অকেজো হয়ে যায়। আর এই অকেজো মানুষগুলোকে আজকালকার সমাজ কোনো মূল্যই দেয় না। আমি তো আজ সেই দলেরই একজন। শুনলেন তো ডাক্তারবাবু, কি সব কথাবার্তা! এই রকমই করে। এবার মনে হয় আমিও অসুস্থ হয়ে পড়ব। হ্যাঁ শুনলাম, তবে আমার কথাটা একটু শুনুন। উনি তো অসুস্থ, ওকে যতটা সম্ভব একটু ফ্রি মাইন্ডে রাখার চেষ্টা করবেন, টেনশন ফ্রি হতে হবে। আর আমি আপাতত একটা ওষুধ দিয়ে গেলাম, সে ওষুধটা আপনি কাজ করবেন। শুধু যখন টেনশন হবে তখন দিনের বেলায় হাফ দেবেন, আর রাতের বেলা যদি ঘুম না হয় তাহলে একটা দেবেন। আচ্ছা। আর আগে যে প্রেশারের ওষুধটা দিয়েছিলাম সেই প্রেশারের ওষুধটা একটু বাড়িয়ে দেবেন। একটা ছিল, এবার দিনে দুবার করে দেবেন। মানে এবেলা হ্যাঁ, এবেলা ওবেলা। আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। আর কোনো বক্তব্য আছে আপনার? তেমন কিছু বুঝলে আপনাকে আমি খবর দেব। তাহলে আমি এবার আসি। হ্যাঁ। আসছি। আচ্ছা, শুনলে তো ডাক্তারবাবু কি বলে গেলেন? তুমি আর আজে বাজে দুশ্চিন্তা একদম করবে না। সত্যি তোমাকে নিয়ে আজকাল আমার বড্ড ভয় হয়। ভয় তো তোমাকে নিয়ে হয় কল্যাণী। আমার শুধু ভয় যে আমার যদি কিছু হয়ে যায় তখন তোমার কি হবে। কি সুমন ভাইয়া, এত চুপচাপ কেন? বলবার মতন কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। কেন, কি হয়েছে? দেখো, গাছে ফল হলে সেখানে মালির কোনো অধিকার থাকে না। মালির কাজটা কি জানো? গাছটাকে সুন্দরভাবে পরিচর্যা করা আর দূর থেকে ওই ফল আর ফলের সৌন্দর্য উপভোগ করা। সুমন, নিশ্চয়ই তোমার বৌমা আবার তোমার উপর জ্বালাতন শুরু করেছে। ধুর, জেনারেশনটা বড় তাড়াতাড়ি বদলে যাচ্ছে। ঠিক বলেছো ভাই, আজকের দিনে আমাদের মতো বুড়োদের কোনো মূল্যই নেই। বুঝলে ভাইয়া, আমরা যতটা না বুড়ো হয়েছি তার চেয়ে বেশি বুড়ো আমাদের তৈরি করে দেওয়া হয়েছে। মোদ্দা কথা কি জানো? বার্ধক্যের বোঝা যাতে বহন করতে না হয় সেজন্য তাড়াতাড়ি করে আমাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে। তাই তো আমরা আজ বাতিলের দলে। সুমন, তোমার ব্যথাটা আমি বুঝি। তবে কি জানো ভাই, জীবনে বাঁচতে গেলে বুক ভরে বাতাস টেনে নাও, অন্তর ভরে আনন্দ টেনে নাও, সব ভুলে যাবে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। আজকের দিনে না রবীন্দ্রনাথকে আমাদের খুব প্রয়োজন ছিল, ভীষণভাবে প্রয়োজন ছিল। আচ্ছা বলুন তো, ওনার এই ঘটনাটা কতক্ষণ ধরে হয়েছে? ডাক্তারবাবু, আপনার ওষুধ খেয়ে তো উনি ভালোই ছিলেন। কালকে ওনার একটু নিঃশ্বাসে কষ্ট হচ্ছিল, তা আমি বললাম আপনাকে কল দেই, বললো তার কোনো দরকার নেই। আজ তো ঘন্টাখানেক ধরে খুবই কষ্ট পাচ্ছেন, ভয়ে আপনাকে আমি ডেকে পাঠালাম। দেখুন তো, ইট ইজ টু লেট। বরং উচিত ছিল আগেই একবার আমাকে ডাকা। এখন তো আমি তো আগেই বলেছিলাম যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। সেই ঘটনাটা আজকেই ঘটে গেল। ইটস কেস অফ সিভিএ।
আপনারা যাকে সেরিব্রাল বলেন আর কি। কিন্তু হসপিটালে অ্যাডমিট করলেই আমার মনে হয় ভালো হয়। আর যদি না পারেন তাহলে আমি কিছু ওষুধপত্র লিখে দিয়ে যাব, সেগুলো খাওয়াবেন। হ্যাঁ রে, তোরা আজ অফিস যাস না, তোরা থাক বাড়িতে। মা শুধু শুধু চিন্তা করছেন। না, ওই ছোটটাও তো ব্যাঙ্গালোরে, বাড়িতে কেউ নেই, আমি একা। ও তো ভালো কাজের অফার পেয়েছে, তাছাড়া ও তো ফোন করেছিল, ও তো বলেছে তো ফোন করবে, বাবা কেমন আছে। আর শোনো না, তোমার তো অফিসে অডিট চলছে, তোমাকে তো যেতে হবে। হ্যাঁ, আমার অডিটের জন্য একবার অফিসে যাওয়া খুব জরুরি। মা তুমি একটু সামলাও, আমি যত তাড়াতাড়ি পারি তোমার। আমাকে যেতে হবে, আমার স্কুলে আবার পরীক্ষা চলছে। আর শুনুন মা, মুনমুন আসলে ওকে টিফিনটা করিয়ে দেবেন, আমরা এই বিকেল বিকেলে না ফিরে আসবো। চলো, আমার আবার দেরি হয়ে যাচ্ছে স্কুলে, আসি মা। মা তুমি একটু সামলাও, আমি যত তাড়াতাড়ি পারি দেখি। হ্যাঁ রে, একটা ফোন করিস। কি হলো? কি কি কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কি গো? দেখো না, ডাক্তারবাবু এসে গেছেন, সব ঠিক হয়ে যাবে। ডাক্তারবাবু দেখুন না। কি কি কেমন করছো কেন? কি হয়েছে? ও ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরুন। কি গো? কি গো? দেখুন না ডাক্তারবাবু, দেখুন না, কি কি হলো? কি গো? প্রেম আছে, ভাষা আছে, আছে রঙিন সব আছে তবু নেই নিজের স্বজন, সব আছে তবু নেই নিজের স্বজন। হায় নিজের স্বজন, হায় নিজের স্বজন। জীবন যখন গধূলি বেলা একা একা খুঁজে ফেরে আপনজন, থাকে না কেউ কেন। সুমন যাবার পর আমার চারপাশটা শূন্য হয়ে গেল, যেদিকেই তাকাই অন্ধকার আর অন্ধকার। তারপর নেমে এলো এক প্রকাণ্ড ঝড়। সেই ঝড় আমাকে খড়কুটোর মতো ভাসিয়ে নিয়ে গেল। তারপর তারপর কি হলো কল্যাণী? তারপর বৌমা রাজনীতিতে নামলো। পাড়ার এক নেতা সুনীল বসু না কি যেন, সেই বৌমাকে হেল্প করলো। আস্তে আস্তে বৌমার রাজনীতিতে নাম ডাক শুরু হলো, আর আমার ওপর শুরু হলো অত্যাচার। সুমনটা হঠাৎ পাখির মতো চলে গেল। একদম ঠিক। মনে আছে বলতো, পাখির ডানায় পালক গজালে সে দূর আকাশে উড়ান দেয়। আজ ও নিজেই দূর আকাশে হারিয়ে গেল। দুটো ছেলে, দুটোই অমানুষ। হ্যাঁ, অমানুষ তো বটেই। একজন বাইরে পড়ে আছে, আরেকজন থেকেও নেই। বউ ভেড়ুয়া, বাবা মা ওদের কাছে নিরর্থক। কম জ্বালা পেয়ে যায়নি সুমন। আঘাত পেয়েছে বলেই তো চলে গেল। আমি ভাবছি কল্যাণী বৌদির কথা। ওর জীবনটা বড় নিঃসঙ্গ হয়ে গেল। হ্যাঁ, কিছু করে রেখে যেতে পারিনি তো বৌদির জন্য। করে রেখেই গেলেই বা কি, ভোগ যে করবে তার তো কোনো নিশ্চয়তা নেই। বাস্তব বড় কঠিন, বাস্তব তার নিজের মতো চলে, কেউ তাকে ঘোরাতে পারে না। দেখুন ম্যাডাম,
আমাদের এই আঞ্চলিক কমিটি আর জেলা কমিটি থেকে এই অঞ্চলের যে মহিলাদের এমএলএ সিটটা ধার্য করা আছে সেটার জন্য কিন্তু আপনাকে দাঁড়াতে হবে। আমি ভালোই তো, এতদিন স্কুলের কাজ করেছো, স্কুলের হয়ে এলাকার কাজ করেছো, এবার বিধানসভায় দাঁড়াও। না সে ঠিক আছে, দেখো স্কুল কমিটির একটু একটু কাজ করছে ঠিক আছে, কিন্তু সুনীল দা এমএলএর এত বড় কাজ না 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 না, আরে বাবা কাজটা তো করবে পার্টির ছেলেরা, তারা তোমার হয়ে মিছিল মিটিং প্রচার সব ওরা করবে, তোমাকে শুধু ওই জায়গাটায় একটু হাজিরা দিতে হবে, আর যখন তুমি অ্যাসেম্বলিতে ঢুকবে তখন হাত তুলতে হবে। দেখো তোমার নিজের আখের গুছিয়ে নেওয়ার এটা একটা সুবর্ণ সুযোগ, এটাকে হাতছাড়া করো না। আর যখন যখন জনমানবের কাছে তুমি বক্তৃতা দেবে তখন গালমন্দা দুটো স্রোত বাক্য আউড়ে দেবে, মানে ফলস প্রমিস, তাহলেই দেখবে তুমি একজন বড় দরের নেত্রী হয়ে গেছো। তারপর আবার বলা যায় না তো, ওই যে মহিলাদের মন্ত্রী হবার কোটা আছে, সিট আছে, তুমি সেই সিটটা পেয়েও যেতে পারো, কিন্তু তোমাকে লেগে থাকতে হবে। কি বলছেন সুনীল দা? হ্যাঁ কেন না, দেখো আমাদের কতদিনকার পরিচয় জানাশোনা, তারপর তোমার এই পাড়ায় একটা জনদরদে কি সব জনসেবা করো, ওই একটা ইমেজ আছে তোমার, সেটাকে কাজে লাগাও, কাজে লাগাও। ঘাবড়াচ্ছ কেন? এগিয়ে পড়ো, এগিয়ে পড়ো। সুনীলদা যখন বলছেন তোমার কিছু না কিছু ব্যবস্থা হয়েই যাবে, লেগে পড়ো, দেশ নেত্রী হয়ে যাও, দেশ সেবিকা হয়ে যাও। ভালোই হবে, আমার চাকরিরও কিছু সুবিধা হবে, আমাদের কোম্পানির মালিকও আমার হাতে থাকবে। থাকতে বাধ্য। দেখো তুমি নেত্রী হয়ে গেলে তাহলে তুমি অনেক সুবিধা পাবে, আর তুমিও অনেক ফ্যাসিলিটি পাবে। মানে কিভাবে কি করব, মানে আমি তো ঠিক কিছুই। আর শোন না, আজকে বৈকালে ওই নমিনেশন ফর্ম নিয়ে চলে আসবে, হ্যাঁ, পার্টি অফিসে, আর ওখানে আমি পার্টির অন্যদের সঙ্গে আলাপ করিয়ে দেবো, পরিচয়টা হয়ে যাবে। কিভাবে কি বলি, তুমিও তো বাবা। না ঠিকই। আরে আরে একটা কাজ যদি ঠিক মতো করতে পারেন, কত দামি সেট জানেন এটা? ভুল হয়ে গেছে। আশ্চর্য, বাড়িতে থেকে সারাদিন কি করেন, কোনো কাজেই তো লাগেন না। আপনি কিছু মনে করবেন না। আশ্চর্য, একটা কাজও ঠিক মতো করতে পারেন না নাকি? মাফ করবেন একটু। ঠিক আছে ঠিক আছে। সত্যি দেখেছো অবস্থাটা, দেখেছো? এতদিন বাড়িতে আছেন তাই, কি করব বলুন, আমরা বয়স্ক মানুষ আছে তাই রেখে দিয়েছি। একটাও কাজ ঠিক মতো করতে পারেন না, একটাই তো কাজ করেন সারাদিনে, সেটাও ঠিক মতো করতে পারেন না। এই নিন সুনীল দা। আজকাল সমাজে কাজের চেয়ে অকাজের লোক বেশি, তাই তো দেখছো না ভারতবর্ষের কি অবস্থা। আর ভারতবর্ষের অবস্থা, ঘরের যে অবস্থা, এই বয়স্ক মানুষদের না ঘরে রাখা যায় না বাইরে দেওয়া যায়, এই বুঝতে পেরেছেন তো? আপনি দাঁড়িয়ে আছেন কেন এখনো? মুনমুনকে স্কুলের জন্য রেডি করতে হবে তো, সেটা আমিই করব, সব আমি করব, তো যান প্লিজ। আশ্চর্য, ডিসকাস্টিং। বসে আছেন কেন? এই নাও, তুমি নাও। তাহলে সুনীল দা, আজই যাচ্ছি। হ্যাঁ, আপনার ওখানে? হ্যাঁ যাও, পোস্টার ব্যানার ওগুলো সব ঠিকঠাক কি করে করতে হয় সব। হ্যাঁ, ওগুলো তো করতেই হবে, আর আসলটা সেই ভোটের দিন ওটা আমাদের ট্রেড সিক্রেট, এখন প্রকাশ্যে বলা যাবে না। ওটা দেখালে হবে না, করে দেখাতে হবে। বুঝতে পারলে তো? তাহলে সেই কথা রইল। কমল, হ্যাঁ বলো। তোমাদের বাড়িতে আমাকে নিয়ে গেলে না তো? সময় হোক ঠিক নিয়ে যাও।
আমাদের বিয়েটা কিন্তু অনেক দিন হয়ে গেছে। আর ও বাড়ির কেউ আমাকে চিনল না, আমি ও বাড়ির কাউকে চিনলাম না। সময় হলেই সবাই চিনতে পারবে। মাঝে মাঝে আমার খুব হাসি পায়, আমি ও বাড়ির বউ কিনা। আমাদের বাড়িতে একটা সমস্যা আছে, সমস্যাটা কমলেই তোমার বাড়ির সঙ্গে কিন্তু তোমার দূরত্ব বাড়ছে হয়তো। বলো বলো, শুনছি। দেখো, একটা ব্যাপার আমি কিছুতেই ভেবে পাচ্ছি না। কি গো? কমল ও নিজের বাড়ির সঙ্গে যোগাযোগ করছে না কেন? ঠিক বলেছ, কদিন ধরে আমারও কিরকম ব্যাপারটা গোলমেলে লাগছে জানো। এতদিন হলো ওদের বিয়ে হয়েছে, অথচ নিজের বাড়ির সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। তুমি কেয়াকে ডেকে জিজ্ঞেস করো তো, কেন কমল নিজের বাড়ির সঙ্গে দূরত্ব বাড়াবার চেষ্টা করছে? মা, আমি আসছি। যাচ্ছিস? ভালো করে খেয়েছিস? হ্যাঁ ঠিক আছে, তবে আমার ফিরতে একটু রাত হবে। বাবা, ওরা রাত হবে। আচ্ছা, সাবধানে যা। বাবা আসছি। দেখো, আমি বলছিলাম যে তেমন হলে কমলকে ডেকে আমি একবার কথা বলি না, কি বলো? তাই ভালো, তুমি বরং কমলকে ডেকে ভালো করে কথাই বলো। আচ্ছা সুনীলদা, আপনি কি আমাকে একটা সারপ্রাইজ দেবেন বলেছিলেন? সারপ্রাইজ তো দেবই, তাই তো ওকে সঙ্গে করে নিয়ে এসেছি আমি। মানে আমি তো ঠিক বলছি, এই ব্যাপারে তো তোমার সঙ্গে আগে আলোচনা হয়েছিল। সুকান্ত, তুমিও ভালোভাবে শুনে রাখো। ও হচ্ছে সীমা রায়, এখানে স্কুলের শিক্ষিকা, আর এই অঞ্চলে ওর সমাজ সেবিকা হিসেবে খুব নাম ডাক আছে। আমি চাই ও আমাদের সঙ্গে থাকুক। আমাদের সঙ্গে? তোমরা সবাই তো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী, ওকে একটু শিখিয়ে পড়িয়ে দিও। শিখিয়ে পড়িয়ে? সুনীলদা, ব্যাপারটা ঠিক না, বলছিলাম কি, ও তো এসব কাজে নতুন, তাই তোমরা একটু ওকে জাস্ট হেল্প করো, যাতে ওসব এই কাজগুলো বুঝতে পারে। আপনারা যদি সহযোগিতা না করেন, আমি তাহলে এক পাও হাঁটতে পারবো না। রাজনীতির অ ক খ এসব তো আমি কিছুই বুঝি না। সুনীল তো জোর করলেন, তাই। না না, দেখুন, সুনীলদা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, বর্ষিয়ার নেতা। উনি যখন কোনো সিদ্ধান্ত নিয়েছেন, নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। সুনীলদা হচ্ছে জহুরি, কি বলো সুকান্ত? হ্যাঁ, না মানে না 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 না, কিছু বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। তাহলে তো কোনো সমস্যাই রইল না, আমাদের যুব নেতারা তোমাকে মেনে নিয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। No, no, it's all right. Welcome to our party. বলছিলাম না, ভীষণ ভালো। শোনো সুকান্ত, আগামী বিধানসভা নির্বাচনে আমাদের পার্টি সীমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে। সীমা রায়? হ্যাঁ, সীমা রায়। দল এই সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, আমাদের পার্টি ওকে মনোনয়ন দিয়েছে। অবশ্য নেপথ্য থেকে সুনীলদা ওকে যা হেল্প করার করবে। কিন্তু এই সিদ্ধান্তটা কি সঠিক হলো মহিতা? কেন, আমার তো ভুল বলে মনে হচ্ছে না। কি বলছো মহিতা? সীমা দেবীকে আগামী নির্বাচনে প্রার্থী করাটা কি ভুল হয়নি? আহা, ভুলটা কোথায় সেটা বলবে তো। না না, একজন আনকোড়া মানুষ, যার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, যার কোনো রাজনৈতিক শিক্ষা দীক্ষা নেই, সে কি করে প্রার্থী হয়? সুকান্ত, তুমি সেই পুরনোপন্থী রয়ে গেলে। নিজের চিন্তাগুলো একটু আধুনিক করো। মহিতা, তুমি দেখো, বিশ্বের প্রত্যেকটা বিভাগে নতুন মুখ আসছে, তাদেরকে প্রাধান্য দিতেই হবে। দেখো, টিকে থাকতে গেলে নতুন বুদ্ধি, নতুন মেধার কিন্তু প্রয়োজন। হ্যাঁ, আর এটাই হচ্ছে আধুনিক রাজনৈতিক বিজ্ঞান। এটাকে তুমি অস্বীকার করতে পারো? আমি রাজনৈতিক বিজ্ঞান জানি আর সময়ের চাহিদাকেও সম্মান করি, কিন্তু তবুও বলছি, একজন অনভিজ্ঞ মানুষকে দুম করে ক্ষমতার মসনদে বসানো কি ঠিক? ঠিক কিংবা ভুল সেটা বিচার করবে সময়। একটু অপেক্ষা করো, সব উত্তর পেয়ে যাবে। আর একটা কথা মাথায় রেখো,
কাজ করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ক্ষমতা। আর এই ক্ষমতায় যদি বুমেরাং হয়ে দাঁড়ায় তখন সেটা তখন ভেবে দেখা যাবে। এতখানি বদলে গেছে। এই জগৎ পরিবর্তনশীল, একদিন সব কিছু বদলে যাবে। চিন্তা ভাবনা, পথ চলা, কিন্তু আদর্শ যদি বদলায় তাহলে আমাদের শিক্ষা, রাজনীতি সব অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে। মোহিত, আগে হ্যাঁ বলুন। তোমার উপরে আমার অনেক আস্থা মোহিত। এই সমাজে পরিবর্তন আনতে গেলে তোমার মতো সৎ আদর্শবান যুবকের খুবই প্রয়োজন। মনে রেখো, তোমরাই আমার স্বপ্নের কল্পতরু। দেখো, আমার এই বোধি বৃক্ষ যেন অসময় ভেঙে না পড়ে। আদিত্যদা, আপনার আদেশ আমি আজীবন পালন করব। বেশ। দেখো, কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত সিদ্ধান্ত মানুষের বিপক্ষে যেন না যায়, সপক্ষে যেন থাকে। সুকান্ত, তোমার আদর্শ, তোমার চেতনা, তোমার বিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। আমার বিশ্বাস একদিন তুমি নির্ভরযোগ্য মানুষ হয়ে উঠবে। এসবই আপনার আশীর্বাদ। সুকান্ত, একটা কথা তোমাদের আমার বারবার বলতে ইচ্ছে করে। যখনই দেখবে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা, ভুল পথ তোমাকে হাতছানি দিচ্ছে, তখন আমাদের যে ঐশ্বর্যের ভাঁড়ার আছে সেটা খুলে দেখবে। সেখানে রবীন্দ্রনাথ আছেন, গোর্কি আছে, আর অনেক পথ খুঁজে পাবে। সত্যি করে পথ। আদিত্যদা, আজ সবকিছু বদলে গেছে। আপনার স্বপ্নের কল্পতরু মরে গেছে, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না। এটা আপনি কি করলেন সুনীল বাবু? হঠাৎ করে এত বড় একটা সিদ্ধান্ত কেন নিলেন? স্ট্রেট এন্ড সিম্পল, পার্টির ফান্ডটাকে শক্ত করার জন্য। পার্টি ফান্ডকে শক্ত করার জন্য এই মানে বেআইনি অনৈতিক সিদ্ধান্ত নেবেন আপনি? বেআইনি অনৈতিক সিদ্ধান্ত? এসব আপনি কি বলছেন? ঠিকই বলছি। আপনি মাঠটাকে প্রমোটারের হাতে তুলে দিলেন। যেখানে শয়ে শয়ে শিশু খেলা করত, সেটাকে আপনি বিক্রি করে দিলেন শুধু টাকার জন্যে। না 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 না, শুনুন, আমি উপর মহলের অনুমতি ছাড়া কোনো কাজ করি না। আর আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা উপর মহলে গিয়ে নালিশ করতে পারেন। ইউ আর ফ্রি টু ডু সো। চলে এই শুনো, এই লোকটার লোভ দিন দিন বেড়ে যাচ্ছে। এর একটা বিহিত হওয়া দরকার। কে করবে বিহিত? তবে এর শেষ দেখে আমি ছাড়ব। দেখো সুকান্ত, আদিত্য স্যার আমাদের আদর্শ। তার ভাবনা চিন্তাগুলোকে মানুষের কাছে পৌঁছে দিতেই হবে। নিশ্চয়ই। দেখো, স্যার যেভাবে মানুষের কথা ভেবেছে সেটা আজকের এই ক্ষয়িষ্ণু সমাজে কজন ভাবে বলো? না না, ভাবতেই হবে। এই ঘুণ ধরা সমাজে স্যারের মতাদর্শ পৌঁছে দিতেই হবে। নিশ্চয়ই দিতে হবে।
কিন্তু মহিতদা, যে লোকগুলো আমাদের দলের মধ্যে থেকে আমাদের দলেরই ক্ষতি করছে, তাদের কি হবে? তাদের চিহ্নিত করতে হবে, তবে দলের বাইরে গিয়ে নয়, দলের ভেতরে থেকে রাজনৈতিক উপায়ে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই লড়াইয়ে আমিও তোমার সঙ্গে আছি মহিতদা। শুধু তুমি কেন, সবাইকেই থাকতে হবে, কারণ এই লড়াই তো একার লড়াই নয়, এই লড়াই হচ্ছে সমষ্টির, বুঝলে? একা, আজ আমরা সবাই ভীষণ একা। এই সমাজে সমষ্টির আর কোনো প্রয়োজন নেই আদিত্যদা, শুধুমাত্র ক্ষমতা। ক্ষমতা মানুষকে এত বদলে দেয়। উনি এখানে অনেকক্ষণ আগেই চলে এসেছেন। হ্যাঁ, যা যা বলার আমি ঠিকই বলবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সরি সীমা দেবী। না, ইটস ওকে। আচ্ছা ভাই, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে, ইনি হচ্ছেন সেই সীমা দেবী। সীমা দেবী কি আমাদের অপরিচিত? কি রে, আমরা তো সবাই তাকে চিনি। হ্যাঁ, তাই তো, সীমা দেবী আমাদের খুব পরিচিত। উনি আমাদের সোশ্যাল কাজ করেন, সকলের অনেক কাজ করেন, উপকার করেন। আমি আর কি করেছি, সামান্য চেষ্টা করেছি মাত্র। দেখলেন তো সীমা দেবী, আপনাকে নির্বাচিত করে আমি ভুল করিনি। সুনীলদা, আপনি একজন কিং মেকার, আপনার দূরদর্শিতার কোনো জবাব নেই। আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের সকলের সিদ্ধান্ত। তাহলে আজ থেকে আপনি আমাদের একজন। আপনি যেরকম ভালো বুঝবেন সুনীলদা, সেটাই আমার যোগ্য সম্মান। আমি আমি মানুষের সেবা, রাজনীতি সব আপনার হাত ধরে শিখতে চাই। আপনি যদি আমার পাশে থাকেন, তাহলে আমার ধারণা আমি সব সিঁড়ি পার হয়ে আসতে পারবো। সীমা দেবী, আপনার গুণের কথা তো আমি এদের মুখে শুনলাম, আর আপনার নম্র স্বভাবটা এক্ষুনি দেখলাম। এটার জন্যই আমি মানে পার্টি আপনার উপর নির্ভর করতে পেরেছে, সেই জন্য ওরা আপনাকে নির্বাচিত করেছে। আপনি না, তোমাকে আর আপনি বলা যাচ্ছে না, তোমার চেয়ে আমি বয়সে অনেক অনেক বড়। এটা এটা আমার কিন্তু 30 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সকলকেই। তাহলে সুমনের বৌমা এবার রাজনীতিতে নামছে? হ্যাঁ, সীমা শুনেছি এবার বিধানসভায় প্রার্থী হচ্ছে। সারা হাস্যকর প্রস্তাব। হ্যাঁ, কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নেই, বিধানসভার প্রার্থী হয়ে গেল, ভাবাই যায় না। আজকের দিনে এই ক্ষয়িষ্ণু সমাজে সবকিছুই সম্ভব, বুঝলে মনীষ, সবকিছুই সম্ভব। রাজনীতির জ্ঞান, নীতি, আদর্শ এসবের কিচ্ছু দরকার নেই, শুধু লবির জোর থাকা চাই, মানে খুঁটির জোর। তম্বর, এই সীমার শক্ত খুঁটিটি কে? মানে সীমার কিং মেকার, এই কুইন মেকারটা কে? সুনীল বোস। কে? সুনীল বসু? ইয়েস, মিস্টার সুনীল বাসু। হ্যাঁ বৌদি, হ্যাঁ হ্যাঁ, আমি কমল বলছি। তারপর কি খবর? বাড়ির সবাই ভালো? মা ভালো আছে তো? না মানে ওই আমাদের বিয়ের ব্যাপারটা আর কি, বিয়ের ব্যাপারটা মাকে জানিয়েছিলে? না, আমার এত খারাপ লাগছে।
আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি। তুমি আমাদের বিয়ে ব্যাপারটা এখনো মাকে জানাওনি? না, একটু প্রবলেম আছে, তাই আর কি। প্রবলেম? আমি হেরে গেলাম রে দিদি ভাই, হেরে গেলাম। আমার জীবনে কোনো আশা আকাঙ্ক্ষাই পূর্ণ হলো না, সব স্বাদ আমার অপূর্ণ রয়ে গেল। তাই তুমি চুপচাপ থাকো? মা এত বকাবকি করে তাও তুমি কিছু বলো না? জানো ঠাকুমা, আমি যখন বড় হব, চাকরি করব, তোমাকে কত কিছু কিনে দেব, চকলেট, শাড়ি, আরো কত কিছু কিনে দেব। আমারও সব চাই না রে দিদি ভাই। তাহলে যা চাইবে তাই দেব। জানো ঠাম্মা, কয়দিন ধরে কেমন যেন জ্বর জ্বর লাগছে। মাকে বলিনি, মাকে বললে মা বকাবকি করবে। সে কি রে, শরীরটা ঠিক লাগছে না? ঠিক আছে, তাহলে তোমাকে আজকে আর স্কুল যেতে হবে না। আমি বরং তোমাকে একটু গরম গরম দুধ খাইয়ে দিই, খাবে তো? আচ্ছা। জানো ঠাম্মা, কিছুক্ষণ আগে মা বাবা বলছিল আমাকে নাকি কোনো বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে। সে কি, তোকে ওরা বোর্ডিংয়ে পাঠিয়ে দেবে? আমার কাছ থেকে তোকে ওরা দূরে সরিয়ে দেবে? হ্যাঁ, বাবা মা বলছিল তো। কি চায় ওরা? এ কি এখনো স্কুলে যায়নি? আপনি এখনো স্কুলে পাঠাননি? মা না, কত বেলা হলো আপনি জানেন? আসলে কি ওর না একটু জ্বর জ্বর লাগছে, তাই বললাম আজ আর ওকে স্কুল যেতে হবে না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা দিন স্কুল কামাই করা মানে জানেন? মেয়েটাকে এভাবে স্পয়েল করছেন। এসো তুমি, না এসো তুমি, সারাদিন ঘরে বন্দি করে রাখবো, নো টিফিন নো ফুড, বুঝেছো বৌমা? আর শুনুন, আপনি যদি আবার এরকম করেন তাহলে এই বাড়িতে থাকা নিয়ে আমার ভাবতে হবে। বৌমা চলো। তুমি যে বিয়ে করেছো বাড়িতে জানিয়েছো? না, এখনো জানানো হয়নি, তবে বৌদি জানে। সে কি, তুমি এখনো বাড়ির মাকে জানাওনি? না, মাকে জানাবার সময় পাইনি বাবা। ছি, ঠিক, এটা তুমি ভারী অন্যায় করেছো। দেখো, কিছুদিন আগে তোমার বাবা মারা গেলেন, তোমার মা কত বড় আঘাত পেলেন বলো তো। তারপর তুমি কেয়াকে বিয়ে করলে, সে খবরটা অব্দি মাকে জানাওনি? পরিস্থিতি এমন ছিল যে। শোনো, তুমি খুব অন্যায় কাজ করেছো। যে সন্তান তার মা বাবার আশ্রয় হতে পারে না, আমি তাদের সন্তান বলেই মনে করি না। বাবা, কে? আমি তো তোকে একজন বুদ্ধিমতী মেয়ে বলে জানতাম, তুই এরকম একজন স্বার্থপর ছেলেকে জীবন সঙ্গী করেছিস। বাবা, তুমি বিশ্বাস করো, আমি কোনোদিন একা সংসার চাইনি বাবা। আমি এখনো ঠিক ভাবতে পারছি না আপনার মতো এরকম একজন নামি দামি মানুষ আমার রাজনৈতিক বন্ধু। না না, দেখুন সীমা দেবী, আপনাকে সাহায্য করাটা আমার কর্তব্য, আর আমি শুধু সেটাই করেছি। জানেন, আপনাকে দূর থেকে দেখতাম আর ভাবতাম আপনার মতো যদি এরকম সমাজসেবা করতে পারতাম, যদি মানুষের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াতে পারতাম, তাহলে জীবনটা আমার ধন্য হয়ে যেত। আর সেই দেখুন, আপনি আমার কত কাছের মানুষ। দেখুন সীমা দেবী, আপনার এই ভাবাবেগ, মানুষের প্রতি সহানুভূতি আপনাকে একদিন অনেক বড় করবে। কিন্তু আমি তো একা বড় হতে চাই না। আমি চাই আমার বন্ধুটিও পাশে থাকুক। একটা কথা বলবো, এখন থেকে প্রতি মুহূর্তে আমি আমার এই বন্ধুটিকে পাশে চাই। সীমা দেবী, দাদাবাবু, ও ছোট দাদাবাবু, না ধর। না, আমি এখন খাবো। এই দেখো,
শুধু পড়লে হবে, খেতেও তো হবে। বিদ্যের সঙ্গে সঙ্গে বলও তো চাই। নাও 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 নাও, খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও। তুমি যে কি করো না, ভাল লাগে না। ভাল লাগে না, ভাল লাগে না। আমি ভাবতে পারছি না অনু, যে এই জেনারেশনের ছেলে মেয়েরা এত স্বার্থপর হয় কি করে, কেন এত তাড়াতাড়ি বদলে যায় কেন ওরা? সময়টাই যে বদলে গেছে। আসলে ওরা এখন এত ফাস্ট হয়ে গেছে। ফাস্ট? ফাস্ট মানে কি বদলে যাওয়া? ওরা হয়তো তাই মনে করে। বড় অবাক লাগে। ছেলেটার মুখ দেখে মনে হয় না যে ও এত স্বার্থপর। ভাবলাম গুণী ছেলে, এত দূরে থাকে, ওর তো একটা ঘর পরিবার দরকার। কিন্তু তাই বলে ভাবতে পারি না যে ও নিজের পরিবার, নিজের গর্ভধারিণী মাকে এইভাবে ভুলে যেতে পারে। তুমি এক্ষুনি এত আপসেট হচ্ছ কেন? তুমি দেখবে সময় সব ঠিক হয়ে যাবে। ভুলে যেও না অনু, আমাদেরও একটা ছেলে আছে। আগামী দিনে রাজীব যদি এরকম আচরণ করে, পারবে না, পারবে তুমি সে আঘাত সহ্য করতে? এসব তুমি কি বলছো সীমা? ঠিকই বলছি, তোমার মাকে এখানে রাখা সম্ভব হচ্ছে না। আমার মা আমাদের বাড়িতে থাকবে না তো যাবে কোথায়? তোমার মার কি আর যাওয়ার জায়গার অভাব আছে? সেরকম হলে না আমি একটা ব্যবস্থা করে দেব। তোমার মাথা খারাপ হয়ে গেছে সীমা, তোমার যা মুখে আসছে তাই বলে যাচ্ছ। মাথাটা আমার খারাপ হয়নি অমর, মাথাটা খারাপ হয়েছে তোমার মায়ের। ওইটুকু বাচ্চা মেয়ে মনমন, তাকে আদর দিয়ে দিয়ে একবারে স্পয়েল করে দিচ্ছে। আমার মা মুনমুনকে স্পয়েল করছে? হোয়াটস ইওর প্রবলেম? তোমার অসুবিধাটা কোথায় হচ্ছে? প্রবলেমটা আমার নয় অমল, প্রবলেমটা তোমার মায়ের। আসলে আমার সাফল্য উনি ঠিক সহ্য করতে পারছেন না। সীমা, আমার স্কুল, আমার পলিটিক্স, এই যে আমার এত সাকসেস, এত পপুলারিটি, উনি কিছুতেই মেনে নিতে পারছেন না। আমার কি মনে হয় জানো তো, উনি আমার ব্যাপারে জেলাস। জেলাস? আমার মা তোমার ব্যাপারে জেলাস? তুমি ভুল করছো সীমা। ভুল আমি করছি না, ভুল করছো তোমরা, তোমার মা। ডিসকাস্টিং। সীমা, অনেক রাত হয়েছে, এবার আমি ঘুমবো। হ্যাঁ তাই ঘুমো। এতদিন জেগে ঘুমিয়েছো, এবার চোখ বন্ধ করে ঘুমো। ছি ছি কমল, ছি, তুমি আজকে আমাকে সবার সামনে ছোট করে দিলে। আমি কখনো ভাবতে পারিনি। কেয়া, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, ভেবেছিলাম আর 5টা ছেলে থেকে তুমি অনেক আলাদা হবে, কিন্তু এখন দেখছি আর 5টা ছেলের মতন তুমিও স্বার্থপর আর লোভী। কে এসব তুমি কি বলছো কেয়া? ঠিকই বলছি, আর 5টা বাজে ছেলের সঙ্গে তোমার কোনো ফারাক নেই। আর সবাই যেরকম তুমিও ঠিক তেমন। আমি স্বপ্নেও ভাবিনি। দেখো কেয়া, হয়তো আমি একটা ভুল করে ফেলেছি, কিন্তু কিন্তু তোমরা যতটা ভুল বলছো ততটা ভুল আমি করিনি, বিশ্বাস করো। বিশ্বাস? এখন তোমাকে মানুষ হিসাবে প্রমাণ দিতে হবে, তোমার মায়ের ঋণ শোধ করতে হবে। তা না হলে জেনে রাখো তুমি আমাকেও হারাবে। তোমাদের যেভাবে বললাম তোমরা সেভাবেই কাজ করছো তো? সব ঠিক আছে সুকান্ত দা। রমেন বাবু, আপনাকে লিফলেট বিলি করার কথা বলেছিলাম, সেটা ঠিকঠাক করছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি যথাসাধ্য চেষ্টা করছি। বাহ, আর খুব তাড়াতাড়ি একটা ঘরোয়া সবার ইচ্ছা আছে। বেশ, তাহলে তো সেটা খুবই ভালো খবর। ও হ্যাঁ, সবাই আছো দেখছি। সুকান্ত, সব ঠিকঠাক চলছে তো? সেটা নিজে পর্যবেক্ষণ করলেই বুঝতে পারবে। শোনো, আমি চাই না যে ভোটটা ভাগাভাগি হোক। সীমা দেবী যেন সমস্ত ভোট পায়, একটা ভোট যেন ওয়েস্ট না হয়। আমি চাই সীমা দেবী বিপুল ভোটে যেন জয়লাভ করে, আর এতে তোমাদের কিন্তু অনেক দায়িত্ব। আর শোনো সুকান্ত, তোমায় কিন্তু অনেক সাবধানী হতে হবে। তুমি কি অন্য কিছু বলতে চাইছো মোহিতা? হোয়াট ডু ইউ মিন?
তুমি কি আমার সন্দেহ করছো? আমার সন্দেহের তীরটা ঠিক লক্ষ্যেই আছে, সময় মতো আমি সেটা প্রেস করব। কি মনে হচ্ছে মোহিতদা, শেষ পর্যন্ত মুখ রক্ষা করতে পারবো তো? ভয় পাচ্ছ? তুমি ধরে নাও তুমি বৈতরণী পার হয়ে গেছো। মানে? মানে ইলেকশনে তুমি অনেক ব্যবধানে জিতবে। মোহিতদা, এই কথা আপনি বলছেন? শোনো, এই মোহিত ব্যানার্জি গ্রাস রুট লেভেল থেকে পলিটিক্স করে। আমি হাওয়া বুঝি, জয় তোমার পক্ষে। মোহিতদা, এই জয় একা আমার নয়, এই জয় আপনার। আপনি আমাকে সাহায্য না করলে। দেখো সীমা, আমার সাহায্য তোমার সঙ্গে আজীবন থাকবে, তুমি শুধু পার্টির সম্মান রক্ষা করো ব্যাস। মানুষের সেবাই হবে আমার জীবনের একমাত্র ব্রত। বাহ। মোহিতদা, আমি আপনারও সেবাদাসী হতে চাই। প্লিজ মোহিতদা, আমাকে ফিরিয়ে দেবেন না প্লিজ। কিরে, দাঁড়িয়ে পড়লি? চ বসে। ভাল লাগছে না, মনটা খুব খারাপ। কেন, আবার কি হলো? আরে ভাই, কল্যাণী বৌদির অবস্থাটা চরম অবস্থা, চোখে দেখা যায় না। তাই? আরে হ্যাঁ, পাশের বাড়ি, দিনরাত দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। ভাবতে পারবি না, অমলের বউ ওই সীমা বৌদির উপর যে কি অত্যাচারটাই না করে দিন রাত। অমল কিছু বলে না? ও তো প্রতিবাদ করা উচিত, আফটার অল ও বাড়ির বড় ছেলে। আরে পাড়ায় সবাই জানে অমল সীমাকে কিরকম ভয় পায়। আচ্ছা তাহলে সীমা ওকে পাত্তাই দেয় না। কি সাংঘাতিক ব্যাপার, এ তো ভাবাই যায় না। সরকারি চাকরি করার শিক্ষিত ছেলের এই হাল। পাওয়ার পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার। সীমা এমনিতেই ছিল একটা মা মনসা, তারপর শালা ওই ধুনোর গন্ধ, ওই সুনীল বসুর মদত। আরে আকাশে বাতাসে একটা কথা উড়ে বেড়াচ্ছে, সেটা কি জানো তোমরা? খবর নয়, সত্যি ঘটনা। আমিও শুনেছি। সুমনের বৌমার সাথে আমাদের উঠতি যুবনেতা মোহিত ব্যানার্জির প্রেম চলছে। প্রেম? অবৈধ সম্পর্ক। ক্ষমতা পাওয়ার লোভে ওই সীমা নিজের শরীরের মায়াজালে মোহিতকে মুগ্ধ করে দিয়েছে। একেবারে কুপকার। তাই তো, একটার পর একটা বাজি সীমা জিতছে, আর কল্যাণী বৌদি অসহায়ভাবে সংসারে একদম কোণঠাসা হয়ে পড়ছে। চলো আমরা সবাই মিলে সুমনের বাড়ি যাই, বৌদির পাশে গিয়ে দাঁড়াই আমরা। কোনো লাভ হবে না রে, হিতে আরো বিপরীত হবে। কেন? ঘরের এক একটা খুঁটিতে ঘুণ ধরে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। মনীষ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো এখন খুব দুর্লভ। পৃথিবীর খুব দুঃসময় চলেছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। আদিত্যদা, আপনি কোনো কথা বলছেন না কেন? আপনার কি শরীর খারাপ? না, শরীর আমার ইস্পাতের মতোই আছে, মনটা খারাপ। কেন, কি হয়েছে? আপনি আমাদের খুলে বলুন না। হ্যাঁ, আপনি হলেন আমাদের কাণ্ডারি। আপনি যদি এভাবে ভেঙে পড়েন, আরে তাহলে যে সব শেষ হয়ে যাবে। ভাবছি এই পুরনো বাড়িটার মতো আমাদের রাজনৈতিক মূল্যবোধগুলো সব ভেঙে পড়ছে।
দলটার মধ্যে ঘুণ পোকা ঢুকে গেছে। ঘুণ পোকা? ঘুণ পোকা। ঘুণ পোকা দলটাকে ভেতরে ভেতরে ঝাঁঝরা করে দিচ্ছে। আপনি আপনি ঠিক কাদের কথা বলতে চাইছেন? আপনি পরিষ্কার করে বলুন, ওদেরকে আমরা চিহ্নিত করব, দরকার হলে ওদের মুখোশ আমরা টেনে খুলে ফেলব। তোমাদেরও জানা দরকার, পার্টি কর্মী সদস্য সুনীল বসু প্রকাশ্যে পার্টি বিধি লঙ্ঘন করছে শুধু নিজের স্বার্থে, প্রশ্রয় পাচ্ছে। আমি এর বিপক্ষে, কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করছে না। খুন পোকা সবার মধ্যে ঢুকে গেছে আদিত্যদা, ভাগ্যিস আপনি নেই। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ে কভু, ক্লান্তি। আপনিও ভেঙে পড়েছেন? আমি আলো আর ছায়ার হাতছানি দেখতে পাচ্ছি, অন্ধকার একদিন এই পৃথিবীটাকে গ্রাস করবে, কোনো জোনাকি থাকবে না। কি বলছেন কি আদিত্যদা? তোমরা আলোর জোনাকি হারিয়ে যেও না। এই বিশ্বাসভঙ্গের যুগে তোমরা নক্ষত্র হয়ে জ্বলো। আদিত্যদা, আমি আপনাকে কথা দিচ্ছি, আমরা বিশ্বাসভঙ্গ করব না। আজীবন এই বিশ্বাসকে আমি বুকে আগলে রাখবো। ঠিক। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধা আজ ভাঙতে হবে, দু হাতে শক্ত করে। পথে আজ নামতে হবে, এ পথ জানতে হবে, বাধা আজ ভাঙতে হবে, দু হাতে শক্ত করে। দাও দাদু, ধরো। দাও। এই না, তোমারটা ধর। দিদিমণি বলো, আজ মেনুতে নতুন কি অর্ডার আছে? বল। যা ভালো লাগে বানাও। আজ দেখি সাত সকালেই আকাশে একেবারে মেঘ ভর্তি হয়ে আছে। কই আলিপুর দপ্তর থেকে এমন কোনো আগাম ঘোষণা তো ছিল না। কি হলো হঠাৎ? উফ হরিদা, তুমি না সকাল থেকে বক 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 শুরু করে দাও। হ্যাঁ, তা তো একটু করি। যদি অনুমতি দাও তো একটা কথা বলি। বলো। দাদু, কিছু মনে করবে না তো? না না, মনে করার কি আছে, তুমি বলো। বলছি বাড়ি ফিরে যাও, মায়ের পাশে গিয়ে দাঁড়াও। এই জায়গা তোমার নয় গো। হরিদা। হ্যাঁ গো দাদাবাবু, বৃদ্ধ বয়সে সন্তানরা মা বাবার পাশে না থাকলে
আমি জানি তাদের কি কষ্টটা হয়। তুমি হ্যাঁ গো দিদিমণি, দেখো বৃদ্ধ বয়সে সন্তানরাই তো মা বাবার অন্ধের যষ্টির মতো। সেই তারা যখন পর হয়ে যায় তখন বুকের ভেতরটা বড্ড কষ্ট হয় গো। হরিদা, হ্যাঁ গো দাদা, কিন্তু আমাকে দেখো না, আমার ছেলে আজ আমার কাছ থেকে পর হয়ে গেছে, তাই তো এখানে পড়ে আছি। কি জানো, যখন ওর মুখটা আমার মনে পড়ে তখন এই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে ভেঙে একেবারে চুরমার হয়ে যায় গো দাদা বাবু, চুরমার হয়ে যায় গো, চুরমার হয়ে যায়। এ আপনি কি বলছেন সুনীলদা? আপনি একজন বর্ষিয়ান নেতা। আমি ঠিকই বলছি, আমি ঠিকই বলছি। এই আদর্শ নীতি এসবের আজকাল কোনো মূল্য নেই। দে আর অল বোগাস। দেখো, তুমি অনেক দিন ধরে রাজনীতি করছো, আমিও অনেক দিন ধরে রাজনীতি করছি, কিন্তু এই রাজনীতি করে তুমি কি পেয়েছো আমাকে বলো? আর আমাকে দেখো, আমার কি নেই? গাড়ি, বাড়ি, টাকা পয়সা সব কিছু আছে। সুনীলদা, শুধু আদিত্য রায়কে নিয়ে সমাজ চলে না। ট্রাই টু কমার্শিয়ালাইজ ইয়োরসেলফ। নিজেকে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি করো। বি কমার্শিয়াল ম্যান, বি কমার্শিয়াল। কমার্শিয়াল প্রোডাক্ট? কথাটা শুনতে হয়তো তোমরা খুব কষ্ট পাবে, আর আমারও বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি বলছি, কমল, কেয়া, তোমরা এখান থেকে চলে যাও। এসব তুমি কি বলছো? কেন বলছো? চুপ করো অনু, চুপ করো। ওদের প্রশ্রয় দিও না। মায়া, মমতা, এই সব কিছুর একটা সীমা রেখা থাকা দরকার। বাবা, তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ? যখন তোদের সন্তান হবে তখন বুঝতে পারবি যে আমার আজকের এই বিচার ঠিক করলাম কিনা ভুল করলাম। হয়তো তুমি ঠিকই করেছো, কিন্তু মন যে মানতে চায় না গো। কমল, তুমি তোমার নিজের ঘর ভেঙেছো, চাই না যে তোমার জন্য আমাদের ঘরও ভাঙুক। বাবা, আপনিও আমাকে। আমি চাই না রাজীবও একদিন এ বাড়িতে তোমার ভূমিকা পালন করুক। চুপ করো প্লিজ, তুমি চুপ করো। চিরকাল আমি অন্যের বিচার করে এসেছি, আজ আমাকে আমার পরিবারের বিচার করতে হবে। নিজের পরিবারের বিচার করা যে বড় কঠিন কাজ গো। হ্যাঁ হ্যাঁ, কঠিন কাজ, আমি জানি। সেই কঠিন কাজটা আমাকে আজ করতে দাও। বাবা, কে? কি সীমা, তুমি? ময়দা, ময়দা, এটা আমার পুজোর অঞ্জলি। প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। সীমা, সীমা, আমি ঠিক ময়দা, এটা আমার পুজোর অর্ঘ্য। আমার পুজোর অর্ঘ্য শুধু তোমার জন্য। সীমা, সীমা, এভাবে আমাকে কাছে দেখো না, আমি কিন্তু প্রচ্ছন্ন হয়ে যাচ্ছি। তোমাকে প্রচ্ছন্ন তো করতে চাই। আজ থেকে এই শূন্যে
সীমা থাকবে। মিস্টার সুকান্ত দত্ত, দল বিরোধী কাজ করার জন্য দল থেকে আপনাকে বহিষ্কার করা হলো। বহিষ্কার? আমি তো পা বাড়িয়েই দিয়েছিলাম। সত্যি সুনীলদা, আপনি আরো একবার প্রমাণ করে দিলেন যে আপনি রিয়েল কিং মেকার। আপনি যেভাবে সীমাকে ভোটে জেতালেন, অবিশ্বাস্য। তোমাকে আমি কি বলেছিলাম? সীমাকে আমি জেতাবই। ন্যাচারালি। আফটার অল এটা তো আমাদের পার্টির প্রেস্টিজের ব্যাপার না? তা ও কোথায় সীমা? সে কি, ও তো বিজয় মিছিলে গেছে, ফিরে আসবে এক্ষুনি। কিন্তু একটা প্রবলেম হচ্ছে জানেন, আজকে আমাদের মেয়ে মুনমুন, তাকে আমরা দার্জিলিং এ পাঠাচ্ছি, আর কিছুক্ষণ পরই ট্রেন। ও যদি ঠিক সময় না আসে তবে। ও, তাহলে তো একটু মুশকিল হলো, আজ ওর সঙ্গে দেখা হবে না। হ্যাঁ, তা ওই তুমি কি বলছিলে, তুমি তোমার মেয়েকে তুমি সাহেবদের স্কুলে দিয়েছো? হ্যাঁ, ওই দার্জিলিং। খুব ভালো করেছো, খুব ভালো করেছে। আসলে নেতা নেত্রীদের এটা একটা স্টেটাস সিম্বল তো। এক্স্যাক্টলি। তাহলে আর কি করি, আজ তাহলে আসি? ও এলে বলে দিও। বেশ, আসি। হ্যাঁ। আমার বউ এখন দেশনেত্রী। কতদিন আর এমন বোকা হয়ে থাকবে? এবার নিজেকেও তো আগেরটা গুছিয়ে নিতে হবে। বাট সীমা এত লেট কেন? বাবা, এলে তাহলে? আর বলো না। এদিকে তোমার জন্য আমি ভেবে ভেবে। এনিওয়ে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর শোনো না, বলছি যে মুনমুনে তো আবার ট্রেনের টাইম হয়ে গেল। গোছগাছ হয়ে গেছে সব? তুমি এত ভাবছো কেন? মা সব কিছু গোছগাছ করে রেখেছে। কথায় কথায় মা মা করো না তো। মাতৃভক্ত সন্তান, এবার নিজে একটু স্বাবলম্বী হতে শেখো। আর শোনো, ওই বাতিল খড়ের বোঝাটাকে এবার বাড়ি থেকে তাড়াতে হবে। আরে মন্ত্রীরা আসবে, মিডিয়া আসবে, লোকে কি বলবে? সবার সামনে চোখের সামনে ঘুরঘুর করে, প্রেসিস থাকবে আমাদের। দেখো সীমা, তুমি বড় খোকা, মা বৌমা ঠিকই বলেছে বড় খোকা। ভগবানের দয়ায় তোদের এখন বাড়ন্ত। বৌমা দেশের নেত্রী, ছোট খোকাও বাইরে চলে গেছে। কদিন বাদে দিদি ভাইকেও তোরা পাঠিয়ে দিবি। আমার তো আর এই সংসারে কোনো প্রয়োজন নেই। আমাকে বরং তোরা কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে। তোর বাবার পেনশনের টাকায় আমার বাকি জীবনটা ঠিক কেটে যাবে। এই তুমি কি বলছো মা? আমাদের এত বড় বাড়ি, এ বাড়িতে তোমার একটু জায়গা হবে না? বড় খোকা, তোর মাকে রাখার জন্য বড় বাড়ির দরকার নেই রে, দরকার বড় মনের। তোরা সেই মনের দরজাগুলো বন্ধ করে দিয়েছিস বাবা, সব বন্ধ করে দিয়েছিস। তবু ঠেস মেরে কথা বলার অভ্যেসটা আপনার গেল না? না, আমাদের মন ছোট? আমি সে কথা বলিনি বৌমা। বড় খোকা, আমি কাগজে একটা বৃদ্ধাশ্রমের ঠিকানা পেয়েছি। তুই কালই আমাকে সেখানে পাঠিয়ে দেবার ব্যবস্থা কর। আমার বাকি জীবনটা আমি বৃদ্ধাশ্রমে কাটিয়ে দেব। তুই আমায় কালই ওখানে পাঠিয়ে দে বাবা। এবার কি করবেন সুনীল দা? আমরা এখন কি করব? বন্দুক চালাবো। মানে? মানে
এবার থেকে আমার লক্ষ্যের প্রতিটি গুলি সীমার কাঁধে বন্দুক রেখে চালাবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? একেই বলে কিং মেকার। ইয়েস। সুমনের বৌমা সীমা আজ থেকে আমাদের সকলের প্রতিনিধি, ভাবতে অবাক লাগছে। এতে অবাক হওয়ার কি আছে? এর নাম হচ্ছে রাজনীতি, বুঝছো? ন্যায় নীতির বালাই পর্যন্ত নেই। শুধু সীমা কেন, সীমার মতন আরো অনেক অপদার্থ তুড়ি মেরে জিতে যাচ্ছে। আসলে আমরাই হচ্ছে বোকা। হ্যাঁ, ওরা তো বোকা বটেই, তাই নইলে ওরকম হৃদয়হীন মানুষকে আমরা ভোটে জিতিয়ে দিলাম। তুমি আমি জেতাবার কে হে? আমরা কেউ না। জেতায় আসলে বন্দুকের নল। আমি আসি বাবা। কেয়া, এভাবে রাগ করে চলে যাচ্ছিস? তুই তোর বাবার শুধু মুখের কথাটাই শুনলি, মনের কথাটা বুঝলি না? ওদের যেতে দাও অনু, না, তাদের সবারই মঙ্গল। বাবা, যেদিন আমি সবাইকে নিয়ে নিজের ঘর বাঁধতে পারবো, সেদিন আবার আসবো তোমাদের কাছে। দিদি, ভালো থাকিস রে বাবা, মা, তোমরাও ভালো থেকো। তাহলে আসি বাবা। কেয়া, মনে রাখিস, তোর বাবা অর্ঘ্যকমল বসু কোনোদিনও অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তুইও করিস না। আজীবন তোমার কথা মনে রাখবো বাবা, কোনোদিন ভুলবো না। আসি। যাক বাবা, এতদিনে বুড়িটার জ্ঞান হলো। নিজের আশ্রয় নিজেই খুঁজে নিয়েছে, বাঁচা গেছে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শেখো। তুমি সত্যি তোমার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমার সীমা ছাড়ানোর কি দেখলে অমল? কাল সকালের মধ্যে ওই বুড়িটাকে এই বাড়ি থেকে না তাড়াতে পারি, তাহলে দেখবে এই সীমা কতখানি সীমা ছাড়াতে পারে। সীমা! চুপ করো, চিৎকার করো না। আমি তোমাকে পরোয়া করি না। আর একটা কথা শুনে রাখো, যদি দরকার হয় ভবিষ্যতে ভেবে দেখব তোমার সঙ্গে সম্পর্ক রাখা যায় না যায় না। সীমা, তুমি বৌমা, আমি আসি বৌমা। ঠিক আছে। মুনমুনকে দেখে রেখো, শরীরের প্রতি যত্ন নিও। ডিসকাস্টিং। ঠিক আছে, আসুন। আর তো কখনো আসবো না, আর তোমাকে বিরক্তও করবো না। পারে না। চোখের জলে যায় গো চলে দুঃখিনী এক মা। চোখের জলে যায় গো চলে দুঃখিনী এক মা। সারা জীবন দিয়ে গেল, কিছু পেল না, ও সে কিছুই পেল না। মা গো, এসো মা, দেরি হয়ে যাচ্ছে। কই, এসো। তোর বাবার তৈরি এই বাড়িটাতে আমি তো আর কোনোদিনও আসবো না, তাই শেষবারের মতো একবার দেখিনি। মা,
জীবনের কাহিনী, আমার সুখ দুঃখের গল্প। এখন থেকে আমার অতীত জীবনের কাহিনী ভুলে এই বৃদ্ধাশ্রমে তোমাদের সকলের সাথে আমি জীবনের শেষ দিনটার প্রতীক্ষায় থাকবো। হ্যাঁ, আমাদের সকলের জীবনেরই গল্প আলাদা, কিন্তু পরিণতি সব এক। শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমই আমাদের শেষ ঠিকানা। বৃদ্ধাশ্রমী আমাদের শান্তির জায়গা। তুমি ঠিক বলেছ, পৃথিবীতে আমাদের মতো মেয়েদের আর কোথাও জায়গা নেই, আছে শুধু স্মৃতিটুকু। দুঃখ করো না ভাই, দুঃখ করো না। আমাদের মতো সব হারানো মানুষদের ঠিকানা তাহলে বৃদ্ধাশ্রম। আমরা কেউ দুঃখ করব না, কষ্ট পাবো না, কেউ লুকিয়ে লুকিয়ে কাঁদবো না। এখন থেকে আমরা একে অপরের হাত ধরে জীবনের শেষ কটা দিন বাঁচার মতো করে বাঁচবো। থেকে ঝড়ের মুখে নেশে